বৌদি শোনো, আজকে কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসছে। তোমরা বেশ ভালো ভালো খাবার দাবার রান্না করবে, ওকে? আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার বয়ফ্রেন্ড আসুক, আমরা 4 জন আছি তো, 4 বউ মিলে আমরা যা ভালো ভালো খাবার রান্না করব না, তোমার বয়ফ্রেন্ড আর এখান থেকে যেতেই চাইবে না। বড় বৌদির কথা শুনে বিপাশা অত্যন্ত খুশি হয়। সেদিন বাড়ির 4 বউ অনন্যা, মন্দিরা, পূজা এবং সুস্মিতা চিকেন কষা, মটন রেজালা, মটন ডাক বাংলো, চিকেন বিরিয়ানি, আফগানি পোলাও, চাটনি, পাঁপড় আরো ভালো ভালো খাবার দাবার রান্না করে। কিন্তু বিপাশার ননদ সুজয় যখন বিপাশার বাড়িতে এসে অনন্যার হাতে রান্না করা চিকেন কষা খায়, তখনই তার সেই চিকেন কষার স্বাদ খুবই চেনা চেনা মনে হয়। এরকম টেস্ট, এত সুন্দর রান্না কে করেছে? এই চিকেন কষাটার স্বাদ কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারবো না। এত সুন্দর চিকেন কষা শুধু সেই একমাত্র রান্না করতে পারতো। এমন সময় সুজয়ের গলা পেয়ে অনন্যা বাইরে বেরিয়ে আসে। সুজয় এবং অনন্যা একে অপরকে দেখে খুবই অবাক হয়। আসলে সুজয় অন্য কেউ নয়, বরং অনন্যার এক্স বয়ফ্রেন্ড ছিল। এমন পরিস্থিতিতে অনন্যা সুজয়কে দেখে কি বলবে বুঝে উঠতে পারে না। সুজয় এখানে কি করছে? আজকে তো বিপাশার বয়ফ্রেন্ডের আসার কথা ছিল, তাহলে কি সুজয়ই বিপাশার বয়ফ্রেন্ড? হায় রে, বাড়িতে সবাই যদি জানতে পেরে যায় তাহলে তো আমার মান সম্মান থাকবে না। সুজয় যদি সবাইকে বলে ফেলে তাহলে কি হবে? আমি জানতাম অনন্যা, তুমি আমার জন্য একমাত্র এরকম রান্না করতে পারো। আমি যে কতদিন তোমার এই চিকেন কষা খাওয়ার জন্য বসেছিলাম, আমি বলে বোঝাতে পারবো না। আজকে ফাইনালি তোমার রান্নাটা খেয়েই আমি বুঝতে পেরেছি এটা তুমিই রান্না করেছো। সুজয়ের কথা শুনে বিপাশা একেবারে আকাশ থেকে পড়ে। এ কি সুজয়, তুমি আমার বড় বৌদিকে চেনো? তোমাদের দুজনের কথা শুনে মনে হচ্ছে তোমরা একে অপরকে অনেকদিন ধরেই চেনো। আরে না না, আসলে সুজয় আর আমি একই কলেজে পড়তাম। আমি চিকেন কষা খুবই ভালো রান্না করতে পারি তো, সেই জন্য কলেজের সমস্ত অনুষ্ঠানে আমাকেই চিকেন কষা রান্না করতে বলতো। তাই সুজয় আমার হাতে চিকেন কষা খেয়ে আমাকে চিনতে পেরেছে। সুজয় অনন্যার কথা শুনে বুঝতে পারে অনন্যা নিশ্চয়ই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাই সুজয়ও চুপ করে যায়। কিছুক্ষণের মধ্যেই সুজয় খাওয়া দাওয়া শেষ করে পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে শুরু করে। ঠিক এমন সময় সুজয়ের পকেট থেকে তার ওয়ালেটটা নিচে পড়ে যায়। এমন সময় বিপাশা সেই ওয়ালেটটা তুলে দেখতে শুরু করে। সেই ওয়ালেটের মধ্যে বিপাশা তার বড় বৌদির ছবি দেখতে পায়। এ কি, সুজয়ের ওয়ালেটে এটা কার ছবি? এটা তো দেখে মনে হচ্ছে বড় বৌদির বিয়ের আগের ছবি। এমনিও সুজয়ের কথা শুনে মনে হচ্ছিল বৌদির সঙ্গে যেন সুজয়ের অনেকদিন আগের গভীর সম্পর্ক আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বিপাশা যখন সুজয়কে তার ওয়ালেটের ছবিটা দেখায়, তখন সুজয় খুবই ভয় পেয়ে যায়, যা দেখে বিপাশা আরো বেশি রেগে যায়। ছি সুজয়, তুমি এরকম কাজ করতে পারলে? তোমার সঙ্গে আমার বৌদির সম্পর্ক ছিল। তোমার কথা শুনে আমি আগেই বুঝতে পেরেছি তুমি আমার বৌদির এক্স। তুমি আমার সঙ্গে জেনে শুনে রিলেশন করনি তো, যাতে আমার সাথে থেকেও তুমি আমার থ্রুতে আমার বৌদির সঙ্গে সম্পর্ক রাখতে পারো? না বিপাশা, তুমি আমাকে ভুল ভাবছো। আমি আসলে তোমাকে খুবই ভালোবাসি। ওই ওয়ালেটটা আমাকে অনন্যা আগে গিফট করেছিল, তাই ওই ওয়ালেটটাই অনন্যার ছবিই ছিল। আর আমার নতুন ওয়ালেটটা তো ছিঁড়ে গেছে, তাই কোনো উপায় না পেয়ে আমি পুরানো ওয়ালেটটাই নিয়ে এসেছি। থাক, তোমাকে কিছু বোঝাতে হবে না। যা বোঝার আমি খুব ভালো মতোই বুঝে গেছি। এরপর থেকে কোনোদিনও আর আমার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে না। ভাগ্যিস সময় মতো এই ছবিটা দেখে নিলাম, না হলে আমার কত বড় ক্ষতি হয়ে যেত। বিপাশা, তুমি এরকম করো না। সুজয়ের সঙ্গে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল, এখন আমার বিয়ে হয়ে গেছে। আমার সুজয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি কেন শুধু শুধু একটা ছোট কারণের জন্য তোমার সম্পর্কটা ভাঙছো? বিপাশা অনন্যার কোনো কথাই কান দেয় না। সে খুব বাজেভাবে সুজয়কে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই সাথে মনে মনে বিপাশা তার বড় বৌদির উপরও খুব রেগে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে বিপাশার সঙ্গে ফেসবুকে একটা ছেলের আলাপ হয়। খুব তাড়াতাড়ি বিপাশা সেই ছেলেটিকে নিজের বয়ফ্রেন্ড বানায়। একদিন বিপাশা ঠিক করে সে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে শপিং মলে দেখা করতে যাবে। বিপাশা সেদিন যখন বাড়ি থেকে বেরোবে এমন সময়, বিপাশা, শুনলাম তুমি নাকি আজকে শপিং করতে যাচ্ছ, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমারও কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি শুধু কয়েকটা শাড়ি কিনবো। এই শুনে বিপাশা তার মেজ বৌদি মন্দিরার সঙ্গে শপিং মলে চলে যায়। সেই শপিং মলে বিপাশার নতুন বয়ফ্রেন্ড রক্তিম দেখা করতে আসে। রক্তিমকে দূর থেকে দেখে বিপাশা হাত দেখায়, কিন্তু রক্তিম হঠাৎ খুশির চোটে বিপাশার পাশে দাঁড়িয়ে থাকা মন্দিরাকে এসে জড়িয়ে ধরে।
ও মাই গড মন্দিরা, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে। তার মানে ওই যে প্রোফাইলটা তোমারই ছিল। তুমি আমাকে বলতেই পারতে তোমার নাম আসলে বিপাশা নয় মন্দিরা, তাহলে তো আমি আরো বেশি খুশি হতাম। এসব তুমি কি বলছো? আমি তোমার গার্লফ্রেন্ড বিপাশা। এতদিন ধরে তুমি আমার সঙ্গে গল্প করে এসেছো, রাত্রিবেলা চ্যাটিং করে এসেছো, ফোনে কথা বলেছো, আর এখন তুমি আমার বৌদিকে এসে জড়িয়ে ধরলে। সে কি বিপাশা? রক্তিম তোমার বয়ফ্রেন্ড? আসলে রক্তিম তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। তোমার দাদার সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আমার আর রক্তিমের সম্পর্কটা ভেঙে যায়, আর আমি রক্তিমকে ব্লক করে দিই। তারপর থেকে আমাদের দুজনের কোনো যোগাযোগ নেই। কি মন্দিরা, তোমার বিয়ে হয়ে গেছে? আর বিপাশা তোমার ননদ? আর আজকে বিপাশা মেয়েটার সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম। বিপাশার সঙ্গে তো আমার অনলাইনে আলাপ, আমি কখনো সামনে থেকে চোখে দেখিনি। তাই আসলে রক্তিমের কথা শুনে বিপাশা সেখানে আর দাঁড়াতে পারে না। সে ভীষণই অপমানিত বোধ করে। তাই বিপাশা রাগ করে শপিং মল ছেড়ে চলে যাবে এমন সময় মন্দিরা বিপাশাকে আটকায়। বিপাশা, দেখো, তুমি এরকম করো না। রক্তিমের সঙ্গে আমার আগে সম্পর্ক ছিল, এখন তো আর কিছুই নেই। তুমি রক্তিমের সঙ্গে ডেট করতেই পারো, এতে প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি না। রক্তিম খুব ভালো ছেলে। তাছাড়া আমি শুনেছিলাম রক্তিম নাকি ভালো চাকরিও পেয়ে গেছে। তোমার সঙ্গে রক্তিমকে খুব ভালো মানাবে। এই মানে মন্দিরা, যখন বিয়ে হয়ে গেছে তখন তো আমার আর অন্য কাউকে ডেট করতে আপত্তি নেই। তাছাড়া বিপাশাকে দেখতেও তো খুব সুন্দর, মানে ফটো থেকেও সামনে দেখতে অনেক বেশি সুন্দরী। তাই বিপাশা, আমি তোমার বয়ফ্রেন্ড হতে রাজি আছি। কিন্তু আমি রাজি নই। যেই দেখলে আমার বৌদির বিয়ে হয়ে গেছে তখন তোমার আমাকে পছন্দ হয়ে গেল। এই বললে তুমি আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, কিন্তু আমাকে তো তুমি চোখে দেখতেই পেলে না। যাই হোক, তোমার মতো একটা ছেলেকে আমি কখনোই ডেট করতে চাই না। এই বলে বিপাশা সেখান থেকে চলে যায়। সেদিন বিপাশার খুবই মন খারাপ থাকে, কারণ তার পরপর দুটো বয়ফ্রেন্ডই যে দুই বৌদির এক্স বয়ফ্রেন্ড, সেটা বিপাশা মেনে নিতে পারে না। তাই বিপাশার অন্য কারোর সঙ্গে সম্পর্কে যেতেও ভীষণ লজ্জা লাগে। অন্যদিকে, কিরে বিপাশা, তোর পছন্দ মতো কাউকে পেলি নাকি তোর বিয়ের জন্য আমি ছেলে দেখব? আজকাল তো সব মেয়েদের লাভ ম্যারেজ পছন্দ, আমি সেটা খুব ভালো করেই জানি। তাই আমি তোকে একটা চান্স দিচ্ছি। তবে তুই যদি নিজের পছন্দ মতো ছেলে না পাস, তাহলে কিন্তু আমি 2 মাসের মধ্যে আমার পছন্দ করা ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। না না মা, আমি ওরকম অজানা অচেনা ছেলের সঙ্গে বিয়ে করতে পারবো না। আমি নিজেই কাউকে পছন্দ করে নেব। তুমি আমাকে আরেকটু সময় দাও। এই বলে বিপাশা নিজের ঘরে চলে যায়। বিপাশা এখন কাকে নিজের জীবন সঙ্গী হিসাবে পছন্দ করবে কিছুই বুঝে উঠতে পারে না। এখন তার অনলাইনে কোনো ছেলের প্রোফাইল দেখতেও ভয় করে। এরই মধ্যে একদিন লাবণীর বান্ধবী বিপাশাকে ফোন করে। শোন না, আমার একটা দাদার না তোকে দেখে খুব পছন্দ হয়েছে। আমার দাদাকে কিন্তু দেখতে খুব সুন্দর। তুই কি ওর সাথে ডেট করবি? আচ্ছা দাঁড়া, আমি একবার আমার দাদার ছবিটা তোকে পাঠাই, তারপর তুই ঠিক করিস, ওকে? এই বলে লাবণী বিপাশাকে একটা ছবি পাঠায়। সেই ছেলেটা দেখতে ভীষণই হ্যান্ডসাম হওয়ায় বিপাশা তাকে পছন্দ করে। আচ্ছা, একটা কাজ কর, তুই তোর দাদাকে আমার বাড়ির কাছে একটা ক্যাফেতে আসতে বল। আমি কালকে বিকেল 5টায় তোর দাদার জন্য অপেক্ষা করব। আর তোর দাদাকেও আমার ছবিটা পাঠিয়ে দিবি, যাতে আমাকে দেখে চিনতে পারে। এই শুনে লাবণী তখনই বিপাশার ছবিটা রাজীবকে পাঠিয়ে দেয়। পরের দিন বিকেলবেলা বিপাশা রাজীবের সঙ্গে দেখা করতে ক্যাফেতে চলে যায়, কিন্তু রাজীব তখনও সেখানে এসে পৌঁছায় না। উফ, ফাইনালি এবার একটা হ্যান্ডসাম ছেলে পাচ্ছি, যেটা কিনা আমার বৌদির এক্স নয়। লাবণীর মাসির বাড়ি তো অনেক দূরে, আমার কোনো বৌদির বাপের বাড়ি ওখানে নয়। তাই রাজীব আমার বৌদিদের এক্স হওয়ারও কোনো সম্ভাবনা নেই। বিপাশা মনে মনে এসবই ভাবতে থাকে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রাজীব সেখানে এসে পৌঁছায়। রাজীবকে দেখে বিপাশার ভীষণই ভালো লাগে। আর যেহেতু রাজীব একটা বড় এমএনসিতে চাকরি করে এবং অনেক টাকা স্যালারি পায়, তাই বিপাশা মনে মনে ঠিক করে সে রাজীবকেই বিয়ে করবে। কিন্তু কিছুক্ষণ বাদেই রাজীব যখন বলে, এই নাও, আমার ফোনে তোমার নাম্বারটা একবার সেভ করে দাও। আমার তোমাকে খুবই ভালো লেগেছে। কিন্তু বিপাশা, আমি তোমাকে সব সত্যি কথা বলতে চাই। আসলে আমার পূজা বলে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, আমি ওকে ভীষণই ভালোবাসতাম। কিন্তু আজকে এখানে এসে মনে পড়লো পূজার তো এখানেই আশেপাশে বিয়ে হয়েছে। এই বলে রাজীব তার ফোনে একটা ছবি দেখিয়ে বিপাশাকে জিজ্ঞাসা করে, ও আচ্ছা আচ্ছা, তুমি কি পূজাকে চেনো নাকি? চিনলে একবার জানিও। আসলে পূজা আমাকে ওর বিয়েতে ইনভাইট করেছিল, তাই ভাবছিলাম আমিও যদি আমার বিয়েতে পূজাকে ইনভাইট করি নিশ্চয়ই তোমার কোনো আপত্তি থাকবে না, তাই না?
রাজীবের ফোনে সেই ছবি দেখে বিপাশা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ সেই পূজা আর অন্য কেউ নয় বরং বিপাশার সেজ বৌদি। বিপাশা স্বপ্নেও ভাবতে পারেনি যে রাজীবের সঙ্গে তার সেজ বৌদির সম্পর্ক থাকতে পারে। বিপাশা এমন পরিস্থিতিতে নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে তখনই ক্যাফে থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বিপাশা ভীষণই কান্নাকাটি করতে থাকে। কি হয়েছে বিপাশা, তুমি এরকম কান্নাকাটি করছো কেন? তুমি নাকি শুনছিলাম কোনো ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তোমার ডেটটা কেমন হলো? ছেলেটা কি তোমার পছন্দ হয়েছে? আর পছন্দ? আমার আগের দুটো বয়ফ্রেন্ড বড় বৌদি আর মেজ বৌদির এক্স ছিল। আমি আজকে যে ছেলেটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সে আর কেউ নয় বরং তোমার এক্স। উফ, আমি আর নিতে পারছি না। এর থেকে ভালো আমি মায়ের দেখা ছেলের সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ করে নেব। অ্যাটলিস্ট সে তো আর তোমাদের কারোর এক্স হবে না। জানি না তোমরা চারজনে বিয়ের আগে কি কি করে বেরিয়েছো, কতজনের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিল বলো তো? আমি যাকেই পছন্দ করি সেই তোমাদের এক্স বেরোয়। এভাবেই বিপাশা তার চার বৌদিকে ভীষণই উল্টোপাল্টা কথা বলে। শেষ পর্যন্ত বিপাশা ভীষণই ভেঙে পড়ে। তাই সে তার মায়ের পছন্দ করা ছেলে আকাশকে বিয়ে করবে বলে ঠিক করে। আকাশ যেহেতু বিদেশে থাকে তাই আকাশের সঙ্গে বিপাশার শুধু ফোনেই কয়েকদিন কথা হয়। কিছুদিনের মধ্যে আকাশ দেশে ফিরে এলে বেলা দেবী নিজের বাড়িতে আকাশকে নিমন্ত্রণ জানায়। কিন্তু আকাশ সেখানে এসে বিপাশা ছোট বৌদি সুস্মিতাকে দেখা মাত্রই বলে, আরে সুস্মিতা, তুমি এখানে? আমি আশাই করিনি আমি তোমাকে এখানে দেখবো। তোমার সঙ্গে অনেকদিন বাদে দেখা, কেমন আছো? আকাশ, তুমি আমার বৌদিকে কি করে চেনো? এবার প্লিজ বলো না যে তুমি আমার ছোট বৌদির এক্স বয়ফ্রেন্ড, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে ভাঙতে বাধ্য হব। বিপাশার কথা শুনে তার চার বৌদি এবার খুব ভয় পেয়ে যায়, কারণ বিপাশা যদি এবার সেই ছেলেটিকে প্রত্যাখ্যান করে তাহলে খুব ভালো একটা ছেলে হাতছাড়া হয়ে যাবে। কারণ আকাশ বিদেশে থাকে এবং বিদেশে একটা স্টেবল জব করে। হ্যাঁ, আকাশ আমার এক্স ছিল, কিন্তু তাতে কি হয়েছে বিপাশা? তাই বলে কি তুমি আকাশের সঙ্গে সম্পর্ক ভেঙে দেবে? এক্স মানেই যে খারাপ তোমাকে কে বলেছে? আকাশের সঙ্গে আমার আর এখন কোনো সম্পর্ক নেই। আমার জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমি তোমার দাদাকে ভালোবেসে ফেলেছি, আর আকাশকে আমি তো অনেকদিন আগেই ভুলে গেছি। হ্যাঁ তাই তো, এক্সরা কি আবার নতুন করে বিয়ে করে না? আমার মতে তোমার এরকম মূর্খামি করে ভালো ভালো ছেলে ছেড়ে দেওয়া মোটেই উচিত নয়। কি বলো আকাশ? হ্যাঁ তাই তো, সুস্মিতা আমার এক্স ঠিকই, কিন্তু আমার সুস্মিতার সঙ্গে কোনো সম্পর্কই নেই। তাছাড়া পৃথিবীতে প্রত্যেকটা মানুষের এক্স আছে, তাই বলে কি মানুষ বিয়ে থাকা করছে না? আমি তোমাকে বিয়ে করবো বলে 7 সমুদ্র 13 নদী ছেড়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম। এবার কি বলবে? তোমার আমাকে পছন্দ নয়? আকাশের এরকম কথা শুনে বিপাশা গলে যায়। বিপাশাও বুঝতে পারে এরকম ফালতু কারণের জন্য ভালো ছেলে ছেড়ে দেওয়া বোকামি হবে। বেশ, তোমরা সবাই যখন আমাকে এত করে বলছো তাহলে আমি আকাশের সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আর যদিও বিয়ের পর আমি তো আকাশের সঙ্গে বিদেশেই সেটেল হয়ে যাব, তাই আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। বিপাশার কথা শুনে সবাই খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই বিপাশার সঙ্গে আকাশের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর বিপাশা আকাশের সঙ্গে লন্ডনে চলে যায়। সেখানে তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করতে থাকে। রামরাজতলা কানাইলাল কলেজের পড়াশোনার রেজাল্ট খুব ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে সেখানে ছাত্ররা পড়াশোনা করতে আসতো। আর সেই বছরেও অনেক ভালো মেধাবী ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে এসেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা পড়াশোনা থেকে নিজেদেরকে বিরত রাখে। আর এই নিয়ে কলেজের প্রিন্সিপাল ম্যাডাম অর্থাৎ সোনালী ম্যাডাম খুবই চিন্তায় পড়েছিলেন। এমনকি তিনি অনেক মেধাবী এবং স্ট্রিক্ট স্যার ম্যাডামদেরও হায়ার করেছিলেন, কিন্তু তাতে কোনোই ফল হয়নি, বরং তারা খারাপ থেকে আরো খারাপতর হয়ে যাচ্ছিল। তাকে এরকম চিন্তায় পড়ে থাকতে দেখে ওই কলেজেরই আরতি ম্যাডাম তাকে বলে, আপনার কি হয়েছে ম্যাডাম? কয়েকদিন ধরে আপনাকে দেখছি, আপনি কেমন জানি চিন্তায় আছেন। ইজ এনিথিং রং ম্যাডাম? মানে যদি কোনো পার্সোনাল কারণ না হয়, কলেজ সংক্রান্ত কোনো বিষয় হলে আপনি আমাকে শেয়ার করতে পারেন। তোমাকে কি আর বলবো, এই কলেজ আমি 20 বছর ধরে পরিচালনা করছি। এই কলেজের প্রতি আমার একটা আলাদাই মায়া আছে। এখানকার সবকিছুকেই আমি নিজের মনে করি, এমনকি ছাত্রদের আমি আমার ছেলেদের মতোই ভালোবাসি। কিন্তু ওরা যা করছে তাতে আমার খুব খারাপ লাগছে। ওরা সারাদিন বিড়ি সিগারেটের নেশায় মত্ত হয়ে থাকে, এমনকি শুনেছি ওদের মধ্যে কেউ কেউ নাকি আবার মদও খায়। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আপনিই বা কি করবেন বলুন? ওরা বড় লোকেদের ছেলে মেয়ে, ওদের বাবা মায়েরা ছোটবেলা থেকে ওদের হাতে বেশি বেশি করে টাকা দিয়ে আর ওদেরকে সব সুযোগ সুবিধা দিয়ে ওদেরকে খারাপ করে ফেলেছে। কিন্তু আরতি, এটা এভাবে চললে হবে না।
ওদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। দেখুন, এটা শুনতে খারাপ হলেও হয়তো কাজ ভালো হবে, শুনুন। আরতি ম্যাডাম সেদিন তার এক জানাশোনা বন্ধু মালিনীর ব্যাপারে বলে, যে কিনা দেখতে খুবই সুন্দর ছিল। আর এতদিনে সোনালী ম্যাডাম তার কলেজের সম্মান এবং পড়াশোনাকে অব্যাহত রাখার জন্য অনেক কিছুই ট্রাই করেছে, আর তাই সে আরতি ম্যাডামের এই প্রস্তাবে রাজি হয়। পরের দিন থেকেই মালিনী কলেজে আসতে শুরু করে দেয়, যে কিনা দেখতে সত্যি সত্যি অপরূপা সুন্দরী ছিল। সে ম্যাডাম হলেও তাকে দেখে ম্যাডাম বলে মনেই হতো না। যেমন ফর্সা তেমনই ফিটনেস, আর তেমনই তার সুন্দর মুখের হাসি। সব মিলিয়ে তার অ্যাটিটিউড তাকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলেছিল। তাকে দেখার পর ছাত্রদের মধ্যে আয়ুষ নামের একটি ছেলে বলে, এই যে মামুনি, এখানে কি কলেজে নতুন এসেছো মনে হয়? তাহলে শোনো, এটা ফার্স্ট ইয়ারের ক্লাস নয়, এটা ফাইনাল ইয়ারের ক্লাস। এখানে আমাদের মতো সব দাদারা থাকে, বুঝেছো? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, যাও। হ্যাঁ, ও ঠিকই বলেছে, এই রুমে আর কখনো ঢুকবে না। আর দ্বিতীয়বার যদি এখানে দেখি তাহলে তোমার এই সুন্দর চেহারায় সিগারেটের ধোঁয়া দিয়ে কালো করে দেবো, বুঝেছো? যাও, ভাগো এখান থেকে। ও আচ্ছা, আর আমি যদি এখান থেকে না যাই তাহলে তোমরা সবাই আমাকে আর কি কি করবে শুনি? এই আয়ুষ, এই মেয়ে তো একদিন আমাদের দলের হেড হবে বলে মনে হচ্ছে রে। তাই একে আজ থেকেই ট্রেনিং দিয়ে দিবি নাকি? তখনও পর্যন্ত আয়ুষের হাতে সিগারেট জ্বলছিল, আর সে ক্লাসে বসে বসেই সিগারেট খাচ্ছিল। কথাটি শুনে সে কিছু বলতে যাবে কি, ঠিক তখনই সেখানে কলেজের প্রিন্সিপাল অর্থাৎ সোনালী ম্যাডাম চলে আসেন। গুড আফটারনুন এভরিওয়ান। আমি তোমাদেরকে জানাতে চাই যে মালিনী ম্যাডাম আমাদের কলেজে নতুন এসেছেন, আর কাল থেকে উনি তোমাদের ক্লাস নেবেন। আর পড়াশোনা সংক্রান্ত কারোর কিছু জানার থাকলে ম্যাডামকে নিশ্চয়ই জানাবে। এই বলে ম্যাডামগুলো সেখান থেকে চলে যায়। ম্যাডামগুলো চলে যাওয়ার পর ছাত্ররা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। এই সন্দীপ, কি রে, এটা আমাদের ম্যাডাম? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এরকম ম্যাডাম তো আমার জীবনে প্রথম দেখলাম রে। যেমন দেখতে ছিপছিপে তেমনই সুন্দর, আর কথাবার্তা তো প্রথমেই শুনলি। এখন মনে হয় আমাদের আর কলেজ বাঙ্ক করে বাইরে এদিক ওদিক করতে হবে না, এখানে বসে থাকলেই টাইম পাস হয়ে যাবে। কি সুন্দর দেখতে। এভাবেই সেই দিনটা তারা আলোচনা করেই কাটিয়ে দেয়। পরের দিন মালিনী ম্যাডাম ক্লাসে ঢুকে দেখে যে তারা সকলে সিগারেট খাচ্ছে। তখন মালিনী ম্যাডামকে দেখে তাদের ক্লাসেরই তমাল নামের একটি ছেলে সিগারেট ফেলে দেয়, এবং বাকি সকলে তখনও সিগারেট খেয়েই যাচ্ছিল। এই বাদ দে তো, কত স্যার ম্যাডামরা এলো গেল, আর একে দেখে সিগারেট ফেলছে। তোরা সিগারেট খেতে থাক, কি বলে আমি দেখছি। আমি তোমাদের সিগারেট খেতে মানা করব না, বরং তোমাদের জন্য সিগারেট খাওয়ার প্রতিযোগিতা রাখবো। তাহলে তোমরা খুশি হবে তো? খুশি আবার কিসের? কে বেশি খাই কে কম খাই আমাদের ভালোভাবেই জানা আছে। প্রতিযোগিতায় আমিই জিতবো। না না, প্রতিযোগিতাটা বেশি খাওয়ার হবে না, কম খাওয়ার হবে। আর যে কাল থেকে সবচেয়ে কম সিগারেট খাবে আমি তাকে আমার সঙ্গে কফি খেতে নিয়ে যাব। এটা শোনার পর এবং ম্যাডামের ব্যবহার দেখে সকলেই খুব খুশি হয়, কারণ এতদিন তাদের সব স্যার ম্যাডামরাই বিড়ি সিগারেটের নেশা করতে বারণ করেছে, আর মালিনী ম্যাডাম তাদের মানা না করে তাদের সাপোর্ট করছিল। এই, আমি তো সিগারেট না খেয়ে থাকতে পারবো না, কিন্তু ম্যাডামের সঙ্গে যে কফি খেতে যেতে হবে, তাই আমি আজ সবচেয়ে কম মানে 2-3টে সিগারেট খাবো। আমি তো একটাও সিগারেট খাবো না, আর এমনিতেও আমার সিগারেট খেতে ভালো লাগে না, বিরক্তই লাগে। শুধু এদের সঙ্গে ঘুরে ঘুরে সিগারেট খাই, নিজের টাকাই তো কোনোদিনই খাবো না। ধুর, আমি ম্যাডামের ফাঁদে পা দেবো না। আসলে ম্যাডাম আমাদের সিগারেট খাওয়া ছাড়ানোর জন্য এসব করছে। আমার বিশ্বাস এরা যতই কম খাবো খাবো করুক, সেই বেশি খেয়ে ফেলবে। সকলেই মনে মনে এসব চিন্তা ভাবনা করতে থাকে এবং নিজেদের অজান্তে 2-3টে সিগারেট খেয়েই ফেলে, শুধুমাত্র তমালকে ছেড়ে। এটা দেখে সকলে যেমন অবাক হচ্ছিল, ঠিক তেমনি তমাল সিগারেট খায়নি বলে তার প্রতি সবার রাগও হচ্ছিল। ম্যাডাম তাকে সত্যি সত্যি কফি খাওয়ানোর জন্য নিয়ে যায়। এটা দেখে সকলে হিংসায় জ্বলে ওঠে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মালিনী ম্যাডাম প্রতিদিনই সকলকে কিছু না কিছু একটা শর্ত দিত, আর সবকিছুতেই তমাল এগিয়ে থাকতো। তমাল সবকিছুর নেশা ছেড়ে দিয়ে ধীরে ধীরে পড়াশোনার প্রতি আসক্ত হয়ে পড়ে। একদিন, ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আমার বায়োলজির কিছু কিছু জিনিস বুঝতে অসুবিধা হয়,
তাই আপনি যদি আমাকে একটা এক্সট্রা ক্লাস কিংবা কোচিংয়ে পড়াতেন তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই, আমি কেন পড়াবো না। তুমি কাল থেকে আমার বাড়িতে পড়তে আসবে, কেমন? আর তোমাদের মধ্যে যদি কেউ পড়তে চাও তাহলে আসতে পারো, আমি এমনিতেও বাড়িতে ফ্রি থাকি। পড়াশোনা তো আমি কিছুই বুঝি না, কিন্তু এই ম্যাডাম আর তমালের চক্কর দেখার জন্য আমাকে ওখানে পড়তে যেতেই হবে। হ্যাঁ ম্যাডাম, আমরাও যাব, আসলে আমরাও পড়াশোনা করতে চাই। এভাবে সেদিন ক্লাসের সকলেই মালিনী ম্যাডামের কাছে পড়তে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা প্রতিনিয়তই ম্যাডামের বাড়িতে পড়তে যেতে থাকে। তারা প্রথম দিকে মজা করার জন্য গেলেও ধীরে ধীরে তাদের মধ্যে কারোর কারোর পড়াশোনায় মন বসে গিয়েছিল। আর তমাল তো খুব মন দিয়ে পড়াশোনা করত। প্রত্যেক স্যার ম্যাডামরা ক্লাসে এসে তমালেরই গুণগান করত। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মাস শেষ হয়ে যাওয়ায় তাদের মধ্যে থেকে মাকাল বলে, কি রে আয়ুষ, 1 মাস তো এখানে পড়লাম, তা ছোটবেলায় যেরকম কোচিংয়ে স্যারদের মাইনে দিতে হতো এখানেও দিতে হবে নাকি? তুই একটু চুপ কর তো। আমরা কি এখানে এসে পড়ি নাকি যে আমরা মাইনে দেব? আমরা ঘুরতে আসি আর ঘুরেই চলে যাই। দেখছিস না ম্যাডাম আমাদেরকে মাইনের কথা কিছুই বলছে না। আর এখানে এসে তো সারাক্ষণ তোর আর ম্যাডামের লীলা খেলাই দেখি। এখন কি তারও টাকা দিতে হবে নাকি? এই চুপ কর আর দেখ, তমাল হাতে করে কি একটা চিঠির খাম নিয়ে এসেছে। ও মনে হয় আজ সকলের সামনে ম্যাডামকে প্রপোজ করবে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই দাঁড়া দেখি ওই ব্যাটা কি করে। এই বলে তারা সকলে তামালের দিকে লক্ষ্য রাখে। পড়া শেষে তামাল খামচি নিয়ে লুকিয়ে লুকিয়ে ম্যাডামের হাতে দেয়। ওহ তামাল, তোমাকে আমি কতবার বলবো যে এরকম সকলের সামনে আমাকে কিছু দেবে না, আমাকে সবাই খারাপ ভাববে। তুমি কিছু দেওয়ার থাকলে আমাকে পার্সোনালি আলাদা করে দেবে। ইস, যা চরম মিস করে ফেললাম। আগে যদিও জানতাম ও সত্যি সত্যি ম্যাডামকে প্রপোজাল লেটার দেবে তাহলে ভিডিও রেকর্ডিং করে রাখতাম। যাই হোক, পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, কারণ পড়াশোনা না করার জন্য হেডমিস্টারের কাছ থেকে আমরা অনেক কথা শুনেছি। এদিকে পড়াশোনাও করব, আবার ম্যাডামের সঙ্গে প্রেমও করব, এটা তো কোনো বইই লেখা নেই। এই দেখ দেখ তমালকে দেখ, এবার থেকে ও যা দেবে ম্যাডামকে পার্সোনালি দেবে। ম্যাডাম ফুল পারমিশন দিয়েছেন, বুঝলি? হ্যাঁ, আমাদের আর কলেজ কোচিং কামাই করলে চলবে না, সবসময় অ্যাটেন্ড থাকতে হবে। কি হচ্ছে না হচ্ছে হাতে নাতে ধরতে হবে। প্রয়োজনে পড়াশোনা করতে হয় তাও করব। এভাবে সেদিনের পর থেকে আয়ুষ সবকিছু ছেড়ে পড়াশোনায় মন দেয়। সে আর একটিও ক্লাস মিস করতো না। এভাবে আরো 1 মাস কেটে যায়। একদিন তারা সকলে কলেজে ছিল। তামাল আবারও সেই সাদা কাগজে মোড়া খাম নিয়ে সেখানে এসে হাজির হয়। তাকে দেখে মালিনী ম্যাডাম বলে, আরে এখানে আনার কি দরকার ছিল? তুমি তো সেই আমার বাড়িতে আসতে, ওখানেই দিয়ে দিতে পারতে। না ম্যাডাম, মানে সময় হয়ে গেছে, আর দেওয়া প্রয়োজন তাই দিলাম। আর কোচিংয়ে গিয়ে তো প্রায় ভুলেই গিয়েছিলাম। তারা কাউকে পরোয়া না করেই এরকম কথাবার্তা বলেই যাচ্ছিল। তখন আয়ুষের খুব রাগ হয়। ভালোই করেছো, তোমরা আবারও আমাদের সামনে এটা নেওয়া দেওয়া করছো। তবেই তোমরা তোমাদেরকে হাতে নাতে ধরিয়ে দিতে পারবো, তোমাদের প্রেমলীলা জনসমক্ষে নিয়ে আসতে পারবো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল চল ওদের হাত থেকে কেড়ে নিয়ে হেড ম্যাডামকে দিয়ে দিই। ম্যাডামের সঙ্গে প্রেম করা, চল এদের আজ ব্যবস্থা করি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, নিয়ে তো যাবে, কিন্তু এর মধ্যে কি আছে সেটা তো ভালো করে দেখে নাও। আর প্রিন্সিপাল ম্যাডামকে এখানে ডাকতে হবে না, প্রিন্সিপাল ম্যাডামের অনুমতি নিয়েই এগুলো করা হচ্ছে। সবাই মিলে খামটি খুলে দেখে সেখানে কিছু টাকা আছে, যেটা প্রতি মাসে তমাল মাহিনা স্বরূপ ম্যাডামকে দিত। প্রিন্সিপাল ম্যাডামও সেখানে আসে এবং তিনি সমস্ত ঘটনা বলতে থাকেন। আসলে তাদেরকে পড়াশোনায় অভ্যস্ত করতেই মালিনী ম্যাডাম এরূপ করেছিলেন। আর তমাল মালিনী ম্যাডামের দূর সম্পর্কের এক ভাই ছিল। এটা শোনার পর ক্লাসের সকলেই লজ্জায় পড়ে যায়। তারা নিজেদের ভুল বুঝতে পারে। তাদের পড়াশোনায় আসক্ত করার জন্য তারা সকলকে মালিনী ম্যাডামকে ধন্যবাদ জানায়। সে বছর কানাইলাল কলেজ আবারও র্যাঙ্কিং করে এবং সোনালী ম্যাডামের সমস্ত চিন্তা দূর হয়ে যায়।